আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরে, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নিব একাদশ ও একাদশ বি-এর শ্রেণীর শিক্ষার্থীদের। আজকে আমার পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম থেকে অংশীদারি ব্যবসা সংগঠন নিয়ে আলোচনা করব। আমি অংশীদারি ব্যবসা সংগঠন থেকে আজকে যা যা টপিক আলোচনা করব সেটা হলো অংশীদারি ব্যবসায়ের অসুবিধা, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ এবং চুক্তিপত্র। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রথমে আমি অংশীদারি ব্যবসায়ের অসুবিধা আলোচনা করব। অংশীদারি ব্যবসাটা হলো একের অধিক সদস্যদের নিয়ে একটি ব্যবসা। এই কারবারের অনেক সুবিধা রয়েছে, কিন্তু কিছু অসুবিধাও সেখানে রয়েছে। এই অসুবিধাগুলো এখন আমরা বোর্ডে লিখে দেখব। আচ্ছা, প্রথম অসুবিধাটা কি? একটা হলো যে অসীম দায়। দ্বিতীয়টা হলো স্থায়িত্বের অভাব। তিন নাম্বার হলো সীমিত মূলধন। ব্যবস্থাপনায় জটিলতা। আস্থা ও বিশ্বাসের অভাব। গোপনীয়তার অভাব। শেয়ার হস্তান্তরে বাধা। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। অপচয়। সীমিত সদস্য। দলগত প্রচেষ্টার অভাব। অযোগ্যতা ও অসততার দায় বহন। কাজের ধীরগতি। আইনগত ভিত্তিহীনতা। যৌথ দায়িত্বের ঝুঁকি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হলো এক অংশীদারি ব্যবসায়ের বিবিধ সমস্যা। এখন আমরা এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো অসীম দায়। এটা যৌথ মূলধনী কোম্পানির সদস্যদের একটি বড় সমস্যা। কারণ যৌথ মূলধনী কোম্পানিতে যারা সদস্য আছে, তারা যৌথ মূলধনী কোম্পানির যা দায় হবে বা লোকসান হবে সেটা প্রত্যেককে বহন করতে হয়। তাহলে তারা এই দায় কোনোভাবেই এড়াতে পারে না। সেই দায় সদস্যদেরই বহন করতে হয় এবং এই দায়ের পরিমাণটা অধিক হয়ে থাকে। আচ্ছা, স্থায়িত্বের অভাব।
অংশীদারি ব্যবসা সকলের সম্মিলিত বা আস্থার ভিত্তিতে গড়ে ওঠে যখন সদস্যদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য অথবা লোকসানের প্রবণতা দেখা দেয়, তখন সেক্ষেত্রে তারা কি করে, যে কারবারটাকে গুটিয়ে ফেলতে ইচ্ছা পোষণ করে। হ্যাঁ, অথবা যে কোনো সদস্যের যদি মৃত্যুবরণ হয় অথবা দেউলিয়া হয়ে যায় অথবা মানসিক বিকৃতি ঘটে, তাহলে সেই কারবারটা বন্ধ হয়ে যায়। এজন্য অংশীদারি ব্যবসায় স্থায়িত্বের অভাব পরিলক্ষিত হয়। সীমিত মূলধন, যদিও এক মালিকানা কারবারের যে সীমাবদ্ধতা বা অসুবিধা এটা দূর করার লক্ষ্যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে থাকে, তারপরেও সেখানে কি হয় যে সদস্যরা অংশীদারি কারবারের মানে অংশীদার হয়ে থাকে বা সদস্য হয়ে থাকে, তাদের অনেকেরই দেখা যায় আর্থিক অবস্থা তেমন ভালো থাকে না। কারো কারো ভালো হতে পারে, আবার কারো কারো একেবারেই আর্থিক অবস্থা ভালো থাকে না। তখন যদি কারবারটাকে একটু আয়তনে বড় করতে ইচ্ছা প্রকাশ করে অথবা একটু ভিন্ন ধরনের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সেখানে মানে যত পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ মূলধন তারা সংগ্রহ করতে পারে না বা চাঁদা হিসাবে প্রদান করতে পারে না। এটা হলো একটা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অসুবিধা। আচ্ছা, ব্যবস্থাপনায় জটিলতা। অংশীদারি ব্যবসায়ে যারা সদস্য আছে প্রত্যেকেই অংশীদারি ব্যবসায়ের যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে, এটাই হলো অংশীদারি ব্যবসায়ের নীতি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকেই অংশীদারি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকলের সম্মিলিত চেষ্টায় বা সম্মিলিত সিদ্ধান্তে একজনকে ব্যবস্থাপনা অংশগ্রহণ বা ব্যবস্থাপনা পরিচালনা করার দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে এই যে সম্মিলিতভাবে সিদ্ধান্ত, এটা সকলে সিদ্ধান্ত দিতে হয় সেজন্য দেয়, কিন্তু মনের ভিতরে অনেকটা ক্ষোভ থাকে অথবা তাকে পছন্দের না করারও বিভিন্ন কারণ সেখানে থাকতে পারে। এর জন্য বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। আস্থা ও বিশ্বাসের অভাব। যৌথ মূলধনী অংশীদারি ব্যবসায়ের একটা মানে নীতি হলো যে আস্থা ও বিশ্বাসের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে এই কারবারটাকে গঠন করা হবে এবং পরিচালনা সেইভাবে করা হবে। কিন্তু কারবার যখন শুরু হয় তার মধ্যে দেখা যায় পরে যে সদস্যদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে মানে আস্থা এবং বিশ্বাসের অভাব পরিলক্ষিত হয়। বিশ্বাস যদি না থাকে তাহলে সেই কারবারে কি হয়, মানুষ সেখান থেকে কিছু ভালো কিছু পেতে পারে না বা উদ্দেশ্য সফল হতে পারে না। সবসময় যদি মনে হয় যে সে কারবারের জন্য কিছু করছে না বা তার করাটার ভিতরে কিছু সমস্যা রয়েছে, তাহলে সেখান থেকে ভালো কিছু ফল পাওয়া যায় না। যার কারণে এই অবস্থাটা প্রায়ই অংশীদারি কারবারের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এটা একটা বিরাট সমস্যা সদস্যদের। আচ্ছা, গোপনীয়তার অভাব। এক মালিকানা কারবারের যিনি মালিক তিনি সবকিছু পরিচালনা করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, সার্বিক বিষয় তারই মানে ভিতরে জানা থাকে। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে সকল সদস্যের জানার অধিকার থাকে এবং তাদেরকে জানাই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যার জন্য সেক্ষেত্রে কোনো ধরনের গোপনীয়তা বজায় রাখা সম্ভব হয় না। আচ্ছা, শেয়ার হস্তান্তরে বাধা। অংশীদারি ব্যবসায় শেয়ার সাধারণত হস্তান্তর করা যায় না। আমরা একটা উদ্দীপক করেছিলাম, সেই উদ্দীপকে দুই বন্ধু মিলে কারবার শুরু করেছিল। যখন কারবারটায় লোকসান হলো অথবা তাকে লোকসানটা বহন করতে হলো, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল আমি আমার অংশটা আরেকজনের কাছে দিয়ে হস্তান্তর করে ফেলি। কিন্তু আইনগতভাবে চুক্তিতে যেহেতু সেটা করার কোনো নিয়ম ছিল না, সেই জন্য সে তার শেয়ারটা অন্য জায়গায় হস্তান্তর করতে পারেনি। তাকে দুই সদস্যের মধ্যে একজনকে সেই লোকসানটা বহন করতে হয়েছে, পাশাপাশি আর তারা কারবারটা করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। কাজেই যদি কখনো কারবারে কোনো জটিলতা দেখা দেয় অথবা কেউ ইচ্ছা করে যে আমি এই কারবারটায় আর থাকবো না,
তাহলে সে কিন্তু ইচ্ছা করলে আরেকজন সদস্যকে এই শেয়ারটা হস্তান্তর করে সে সেখান থেকে বিদায় গ্রহণ করতে পারবে না। নর্মালি এটা করা যায় না। যদিও কোনো কোনো ক্ষেত্রে শেয়ার হস্তান্তর করা যায়, সেটা হলো প্রত্যেকটা সদস্যের সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শেয়ার হস্তান্তর করতে হয়, এবং এটা প্রায় ক্ষেত্রে সকল সদস্য সম্মতি দেয় না, যার জন্য সরাসরি শেয়ার হস্তান্তর করা সম্ভব না বা বাধার সৃষ্টি হয়ে থাকে। এটা কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটি বিরাট সমস্যা, এবং এই সমস্যার জন্যই অংশীদারি কারবার স্থায়িত্বের অভাব পরিলক্ষিত হয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। অংশীদারি ব্যবসায় যেহেতু অনেক সদস্য মিলে গঠিত হয়, সেই জন্য যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে প্রত্যেকটা সদস্যের জানার অধিকার আছে এবং তাদের মতামত দেওয়ারও অধিকার রয়েছে। তারাই হলো সেই প্রতিষ্ঠানের মালিক। সেই জন্য যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার যখন প্রয়োজন হয়, তখন সকলের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে অনেক বিলম্ব ঘটে যায়, যেটা কিনা প্রতিযোগিতামূলক বাজারে সেই প্রতিষ্ঠানটাকে টিকে রাখা দুষ্কর। আচ্ছা, অপচয়। অংশীদারি কারবারের যেহেতু অনেক সদস্য, তারা প্রত্যেকেই যদি কারবার পরিচালনায় অংশগ্রহণ করে এবং নিজেদের মতো কাজ করতে চায়, তাহলে সেখানে খরচটা বেড়ে যায়। হ্যাঁ, যার জন্য অপচয়টাও বেশি হয়ে থাকে। আর অপচয় হলে সেখানে লভ্যাংশের পরিমাণ কমে যায়, এবং যার জন্য লাভের পরিমাণও কম হয়ে থাকে। সীমিত সদস্য। আমরা যদিও মনে করি যে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা বেশি, কিন্তু সেই বেশিটা হলো এক মালিকানা ব্যবসায়ের চাইতে বেশি, কিন্তু বড় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই সদস্য সংখ্যা কিন্তু সীমিত। কারণ একটা বড় প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে পরিমাণ জনবলের প্রয়োজন হয়, সেই পরিমাণ সদস্য কিন্তু অংশীদারি কারবারের সদস্য দ্বারা পরিচালনা করা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে, যার জন্য সীমিত সদস্যর কারণেও অর্থ জোগাড় করা যেমন কঠিন হয়ে পড়ে, ব্যবস্থাপনা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে, এবং বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যে কার্যক্রম আছে সেগুলো এই সীমিত সংখ্যক সদস্যের দ্বারা পরিচালনা করা অনেক সময় হয় না। এটা হলো একটা সমস্যা। আচ্ছা, দলগত প্রচেষ্টার অভাব। অনেক সময় দেখা যায় যে এই সদস্যদের মধ্যে কেউ কেউ প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ পদক্ষেপ গ্রহণ করে থাকে, আবার কেউ কেউ আছে যে না, সবাই কাজ করছে, আমি যদি একটু পিছিয়ে থাকি তাহলে তেমন কোনো সমস্যা হবে না। এই জন্য সবাই যে সমানভাবে কাজ করবে এই প্রচেষ্টার অভাব পরিলক্ষিত হয়ে থাকে। আচ্ছা, অযোগ্যতা ও অসততার দায় বহন। ব্যবস্থাপনা অংশীদারি ব্যবসায়ী যারা সদস্য আছে, প্রত্যেকের যোগ্যতা কিন্তু সমান না। কেউ শিক্ষিত, তার অভিজ্ঞতা এবং দক্ষতা বেশি, আবার কেউ আছে একদম অযোগ্য, সে আগে কখনো কারবার পরিচালনা করে নাই এবং কোনো শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই। আবার এখানে আবার কোনো কোনো সদস্য আছে যাদের মধ্যে সততার অভাব পরিলক্ষিত হয়। কিন্তু সব মিলে কিন্তু এই দায়টা সকল সদস্যকে বহন করতে হয়, কারণ যে কোনো চুক্তিতেই থাকে যে কোনো লাভ এবং লোকসান চুক্তির শর্ত অনুযায়ী বণ্টিত হবে, অথবা যদি সেখানে তেমন কোনো শর্ত উল্লেখ না থাকে তাকে সবাইকে সমানভাবে দায় বহন করতে হবে। এই যে অযোগ্যতা এবং অসততার কারণে কারবারের যে সমস্যাগুলো সৃষ্টি হয় বা কারবার লাভজনক অবস্থায় পৌঁছাতে পারে না, সেটার জন্য এই প্রত্যেককেই দায় বহন করতে হয়ে থাকে। কাজের ধীরগতি। অংশীদারি সদস্যদের যতটুকু উদ্যোগ নিয়ে কাজ করার কথা বা যেভাবে তারা চুক্তিবদ্ধ হয়, বাস্তবে কিন্তু তারা সেই উদ্যোগ নিয়ে কাজ করে না বা সেই দায়িত্ব নিয়ে তারা তাদের কাজটা করতে অনেক ক্ষেত্রেই অবহেলা করে থাকে, যার জন্য কাজের একটা ধীরগতি পরিলক্ষিত হয়ে থাকে। আইনগত ভিত্তিহীনতা। আমরা জানি যে অংশীদারি কারবার গঠন করতে গেলে তেমন আইনের জটিলতা পোহাতে হয় না। যেহেতু আইনের জটিলতা নেই, যে প্রত্যেকটা সদস্য যদি স্বতঃস্ফূর্তভাবে এবং পারস্পরিক আস্থা বিশ্বাসের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে একটি কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকে, তখনই সেই কারবারটা গঠিত হয়ে যায়। তারপরে সেটা চুক্তির মাধ্যমে তাদের দায়িত্ব শর্তগুলো তারা নিয়ে সেই কাজটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য কাজ করে থাকে।
সেই জন্য আইনগত ভিত্তি না থাকলে সেই কারবারে যে কোনো সময় বিলোপ ঘটতে পারে এবং বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে, যেটা আমরা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এই অসুবিধাগুলো থাকে না, যে কারণ সেখানে আইন কঠোরভাবে সেই কারবারটাকে নিয়ন্ত্রিত করে। কোনো সদস্যের কোনো মানসিকতা অথবা অন্য দেশদ্রোহিতা অথবা কেউ যদি মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় তাহলে কোনো ধরনের কারবারের উপর প্রভাব ফেলে না, কিন্তু আইনগত ভিত্তি না থাকার কারণে অংশীদারি ব্যবসায়ীর উপর এই প্রভাবগুলো পড়ে থাকে। যৌথ দায়িত্বের ঝুঁকি এই কারবারে যারা সদস্য তারা সম্মিলিতভাবে যৌথভাবে যে কাজটা পরিচালনা করে থাকে, এই কাজের জন্য কি হয়, অনেকটা ঝুঁকি কারবারে রয়ে যায়। তারা যৌথভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে এবং পালনের ক্ষেত্রে যে ঝামেলাগুলো হয় বা সমস্যাগুলো হয়, এটার ঝুঁকি প্রত্যেক সদস্যকেই বহন করতে হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অসুবিধাগুলো অংশীদারি কারবারের ক্ষেত্রে দেখে থাকি। যতই এই কারবারের সুবিধা থাকুক না কেন, কিন্তু এই অসুবিধাগুলো অংশীদারি কারবারের ক্ষেত্রে রয়েছে। যদি এই অসুবিধাগুলো কেউ সমাধান করে বা দূর করে কারবার পরিচালনা করতে পারে, তবে অবশ্যই এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো একটা সংগঠন। ব্যবসায়ীরা অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আলোচনা করব। বিশ্বে বিভিন্ন ধরনের অংশীদারি ব্যবসা দেখা যায়। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা, তারপরে হলো অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্য, সময় এবং প্রকৃতি প্রভৃতি ভেদে অংশীদারি ব্যবসার বিভিন্ন ধরন পরিলক্ষিত হয়ে থাকে। এখন আমরা অংশীদারি ব্যবসায়ের যে শ্রেণীবিভাগ বা প্রকারভেদ রয়েছে সেটা আমরা এখন বোর্ডে লিখব এবং সেটা আলোচনা করব। অংশীদারি ব্যবসাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সাধারণ অংশীদারি ব্যবসা, আরেকটা হলো সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। এবং সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, একটা হলো বিশেষ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। সাধারণ অংশীদারি ব্যবসা, আরেকটা হলো সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, আরেকটা হলো বিশেষ অংশীদারি ব্যবসা। ব্যবসাটা কি? যে অংশীদারি ব্যবসায়ে সকল সদস্যদের দায় সমান, মর্যাদা সমান, তাদেরকে বলা হয় সাধারণ অংশীদারি ব্যবসা। আমরা অংশীদারি আইন অনুযায়ী বুঝে থাকি যে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে 2 জন সদস্য থাকবে এবং সর্বোচ্চ 20 জন সদস্য থাকবে, তাদেরকে বলা হয়, সেই অংশীদারি ব্যবসাটাকে বলা হয় সাধারণ অংশীদারি ব্যবসা। আচ্ছা, সাধারণ অংশীদারি কারবারের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? সদস্য সংখ্যা থাকবে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। আচ্ছা, এই সদস্যদের দায় বা মর্যাদা একেবারেই সমান। অংশীদারদের অসীম দায়ের অধিকার। এই সাধারণ অংশীদার যারা থাকবে তাদের দায় অসীম। আর সকল অংশীদার কারবারে ব্যবসা পরিচালনা করার সমান অধিকার থাকবে। এখন তারা সকলে মিলে কারবার পরিচালনা করতে পারে অথবা সকলের সম্মতিতে
যে কোনো একজনের দায়িত্বে কারবার পরিচালিত হতে পারে। আচ্ছা, একজন অংশীদার মানে সকল অংশীদারের প্রতিনিধিত্ব করে থাকবে, মানে একজন আরেকজনের প্রতিনিধিত্ব করতে পারবে। এটা হলো সাধারণ অংশীদারি ব্যবসা এবং 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী এই কারবারটা পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, এখন এই সাধারণ অংশীদারি ব্যবসাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, আর একটা হলো বিশেষ অংশীদারি ব্যবসা। এই ঐচ্ছিক অংশীদারি ব্যবসাটা কি? যে অংশীদারদের ইচ্ছার উপর ভিত্তি করে যে কারবারটা পরিচালিত হয়ে থাকে ব্যবসাটা, সেটাকে বলা হয় ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। এখন এই ক্ষেত্রে অংশীদারদের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া হয়। তারা তাদের ইচ্ছা অনুযায়ী সেই কারবারটা গঠিত হবে, পরিচালিত হবে এবং চলতে থাকে। এখন যদি মনে করে যে এই কারবারটা আরও কিছুদিন চলা দরকার, তাহলে চলতে পারে বা চালিয়ে যাওয়া যায়। আবার যদি অংশীদাররা মনে করে যে না, যে নির্দিষ্ট সময় বা কাজটা শেষ হয়ে গিয়েছে, কারবারটা এখন বন্ধ করে দেওয়া উচিত, তাহলে সেই কারবারটা সেভাবে বন্ধ হয়ে যেতে পারে। এই ঐচ্ছিক অংশীদারি ব্যবসা তিনভাবে পরিচালিত হতে পারে। একটা হলো সময়ভিত্তিক ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, সময়ভিত্তিক ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, কার্যভিত্তিক ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, আরেকটা হলো সময় ও কার্যভিত্তিক ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। তাহলে এখানে আমরা কি বুঝি? যে অংশীদাররা নির্দিষ্ট সময়ের জন্য যদি কারবারটা পরিচালিত করে বা গঠন করে, তাহলে সেটাকে বলা হয় সময়ভিত্তিক ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। সেখানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, সেই সময় পর্যন্ত কারবারটা পরিচালনার জন্য অংশীদাররা ঐক্যবদ্ধ হবে। তবে সেই সময়টা যদি অতিবাহিত হয়ে যায়, তারপরে যদি তারা মনে করে কারবারটা চালানো যেতে পারে, তাহলে সেই কারবারটা চালিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই। কার্যভিত্তিক ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যদি কোনো একটি কারবার গঠিত হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে, সেই কার্য সম্পাদন পর্যন্ত কারবারটা পরিচালিত হবে। এমনকি সেই কার্যটা শেষ হয়ে যাওয়ার পরে যদি আবার তারা সেই কাজটা করার জন্য ইচ্ছা পোষণ করে, তবে সেই কাজটা চালিয়ে যেতে পারবে। সময় ও কার্যভিত্তিক ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যদি কোনো সময় উল্লেখ থাকে, তাহলে সেই সময় পর্যন্ত বা সেই কার্যটা শেষ হওয়া পর্যন্ত সেই কারবারটা তারা পরিচালনা করতে পারে, পরিচালনা করে যেতে পারে। তারপরে যদি তারা মনে করে যে সময় এবং কাজ শেষ হওয়ার পরেও তারা কারবার পরিচালনা করতে চায়, তাহলে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। এইগুলো হলো সাধারণ অংশীদারি ব্যবসায়ে একটা অংশ হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। এইভাবে তারা বিভিন্ন কার্য সমাধানের জন্য বিভিন্ন সময়ের উপর জোর দিয়ে ভিত্তি করে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। আচ্ছা, তারপরটা আসছে বিশেষ অংশীদারি ব্যবসা। বিশেষ অংশীদারি ব্যবসাটা কি? বিশেষ কোনো কাজের জন্য বা বিশেষ কোনো কার্য উদ্দেশ্যে যখন কারবার পরিচালিত হয় বা গঠিত হয়ে থাকে, সেটাকে বলা হয় বিশেষ অংশীদারি ব্যবসা। এই বিশেষ অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও বিশেষ কাজটা শেষ হয়ে যাওয়ার পরে তারা কাজটা চালিয়ে যেতে ইচ্ছা করলে চালিয়ে যেতে পারবে। এখন আসছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসাটা কি? যে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা থাকে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। এই সর্বোচ্চ 20 জন সদস্যের মধ্যে যদি একজন সদস্যের দায়ও সীমিত থাকে, তবে সেটাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। আবার এক্ষেত্রে একজন সদস্যের দায় যদি সীমাবদ্ধ থাকে, তাহলে বাকি 19 জনের দায় থাকবে অসীম বা সীমিত। আবার যদি আবার এরকম হতে পারে যে 19 জন সদস্যের দায় সীমাবদ্ধ, কিন্তু একজন সদস্যের দায় অসীম। তাহলে এই ধরনের কারবার যখন পরিচালিত হয়, সেটাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সাধারণত 2 ধরনের অংশীদার, আমরা 2 রকমের অংশীদার দেখে থাকি।
যে কিছু থাকবে সীমিত এবং কিছু থাকবে সীমাহীন। আচ্ছা, তাহলে এখানে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞ ব্যক্তিগণ সংজ্ঞা প্রদান করেছে, যেমন হলো কিনার এবং ইভান বিচ। উনি বলেছেন যে যে অংশীদারি সংগঠনে কমপক্ষে একজন সদস্য, একজন সাধারণ অংশীদার এবং এক বা একাধিক সীমাবদ্ধ অংশীদার থাকে তাকে সীমাবদ্ধ অংশীদার বলা হয়ে থাকে। মানে একজন সাধারণ অংশীদার এবং বাকিরা সীমাবদ্ধ অংশীদার থাকবে, তাদেরকে বলা হবে সীমাবদ্ধ অংশীদার। এই সীমাবদ্ধ অংশীদার থেকে আমরা কি পেলাম? এর মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি যে এই সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের মধ্যে দুই রকমের সদস্য থাকবে। একটা হলো সীমিত সদস্য থাকবে, আবার কিছু থাকবে সীমাহীন সদস্য বা সাধারণ সদস্য বা অংশীদার। আচ্ছা, এখানে আমরা জানি প্রথম থেকেই যে যে অংশীদারদের দায় সীমাবদ্ধ থাকবে তারা সাধারণত কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু অংশীদারি এই সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় দুই রকম সদস্য আছে, কিছু সীমাবদ্ধ এবং কিছু সাধারণ। যারা সীমাবদ্ধ অংশীদার তারা কারবারে পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু কারবারের বিভিন্ন ধরনের তথ্য তারা সংগ্রহ করতে পারবে। যে কারবারের যে সিদ্ধান্ত হবে সেটার একটা কপি তারা সংগ্রহ করে নিতে পারবে। আচ্ছা, অংশীদারদের সাধারণ বা সীমাবদ্ধ অংশীদারদের কারবার পরিচালনার জন্য কারবারের যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় এটার দায়ভার অন্যান্য সদস্যরা বহন করবে না। যদি সেটা সীমাবদ্ধ কোনো অংশীদার বা সীমিত কোনো অংশীদার কারবার পরিচালনা বা তার কার্যক্রমের জন্য যদি কারবারের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, এই সমস্যাটা কি হবে? যে সাধারণ অংশীদাররা বহন করবে না এবং তৃতীয় পক্ষের কাছেও এটার জন্য কোনো ধরনের জবাবদিহিতা অন্যান্য অংশীদাররা করতে বাধ্য থাকবে না যদি সাধারণ সদস্যরা কোনো ধরনের কার্যক্রমের সাধারণ সদস্যদের কার্যক্রমের দ্বারা কোনো ধরনের জটিলতার সৃষ্টি হয়ে থাকে। আবার যা সীমিত অংশীদারদের দ্বারা যদি কারবার পরিচালিত হয় তাহলে সেই কারবারটা নিবন্ধন করা বাধ্যতামূলক থাকে। হ্যাঁ, আইনের দৃষ্টিতে সীমাবদ্ধ বা সীমিত অংশীদাররা যদি সীমিত অংশীদার দ্বারা যদি কারবার পরিচালিত হয় তাহলে সেই কারবারটা নিবন্ধন করা বাধ্যতামূলক থাকে। আর সাধারণ অংশীদাররা যদি কারবার পরিচালনা করে তাহলে সেই কারবারটা বাধ্যতামূলক, নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, তবে নিবন্ধিত ব্যবসা অনিবন্ধিত ব্যবসা থেকে কিছুটা সুবিধা ভোগ করে থাকে। তারপরে আসছে কোনো সীমিত অংশীদারের মৃত্যু, দেউলিয়া অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটলে কারবারের অস্তিত্বের কোনো ধরনের সমস্যা ঘটবে না বা বিলুপ সাধন হবে না। যদি সেখানে সীমিত সদস্যের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়, সে পাগল হয়ে যায়, মৃত্যুবরণ করে অথবা দেশদ্রোহী হয়ে পড়ে, তাহলে ওই কারবারের কোনো ধরনের গঠন বা পরিচালনার ক্ষেত্রে কোনো জটিলতার সৃষ্টি হবে না। আচ্ছা, সীমিত অংশীদারকে ব্যবসায়ী নগদ মূলধন বিনিয়োগ করতে হয়। যারা সীমিত অংশীদার তারা কারবারে নগদ অর্থ অন্যান্য অংশীদারের মতো বিনিয়োগ করবে এবং তারা সীমিত অংশীদাররা ব্যবসায় হিসাব পাওয়ার অধিকার রাখে। কারবার যাতে পরিচালিত হচ্ছে এটার হিসাব বা নিরীক্ষণের অধিকার সীমিত অংশীদারদের থাকবে। আমরা এই বৈশিষ্ট্যগুলো সীমাবদ্ধ অংশীদারের ক্ষেত্রে দেখতে পাই। আমরা কিছু সুবিধা অসুবিধা বের করতে পারি যে যেসব অংশীদার ঝুঁকি গ্রহণ করতে চায় না, হ্যাঁ, এই সুবিধাগুলো কি? যে ঝুঁকি গ্রহণ করতে চায় না তারা এই সীমিত অংশীদার ব্যবসায় অংশগ্রহণ করতে পারে, আর যারা ঝুঁকি গ্রহণ করতে চায় তারা এই সাধারণ অংশীদারের ব্যবসায় পরিচালনা করার মতো মানসিকতা রাখবে। আচ্ছা, এই সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্যদের ইচ্ছারই প্রতিফলন ঘটে থাকে। হ্যাঁ, সদস্যরা যা চায় সেই অনুযায়ী সেই কারবারটা পরিচালিত হয়ে থাকে।
সাধারণ অংশীদারি কারবারের থেকে সীমাবদ্ধ অংশীদারি কারবারের স্থায়িত্বটা বেশি হয়ে থাকে, কারণ এর সদস্যদের কোনো ধরনের আচরণগত পরিবর্তনের জন্য কারবার অস্তিত্ব নষ্ট হয় না, এই কারণে এটার স্থায়িত্বটা বেশি হয়ে থাকে। আচ্ছা, এই সাধারণ অংশীদারি সংগঠনের অধিকাংশ সুবিধা এটি ভোগ করে দেবে। যে সাধারণ অংশীদার ব্যবসার ক্ষেত্রে সদস্যরা যে সুবিধা ভোগ করে থাকে, অধিকাংশ সুবিধাগুলো কিন্তু সীমাবদ্ধ অংশীদারির ক্ষেত্রেও ভোগ করে থাকে বা তার সুবিধাটা পেয়ে থাকে। এই সুবিধাগুলো সীমাবদ্ধ অংশীদারি কারবারের ক্ষেত্রে রয়েছে। আবার কিছু কিছু অসুবিধাও রয়েছে, যে এই সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা পরিচালনা করতে গেলে অন্যান্য প্রতিষ্ঠান সদস্যদের সহজে ঋণ দিতে চায় না, কারণ তারা যে কারবারটা পরিচালনা করবে এতে মানুষের আস্থা কম থাকে। আচ্ছা, সাধারণ অংশীদারদের সম্পূর্ণ দায়ের উপর সীমিত অংশীদারদের অবস্থান। তার মানে কি হলো, যে সম্পূর্ণ দয়ার উপরে হলো সীমিত অংশীদারদের অবস্থান। সাধারণ অংশীদাররা যদি সীমিত অংশীদারদের বিভিন্ন সুবিধা প্রদান করতে চায়, তাহলে সীমিত অংশীদাররা সেই সুযোগ সুবিধা পাবে। তার মানে মোট কথা হলো, সাধারণ অংশীদারদের সদস্যদের দয়ার উপরে এই অংশীদাররা পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, এই অংশীদারি ব্যবসা যৌথ মূলধনী কোম্পানির তুলনায় নগণ্য, তারপরেও কিছুটা আইনগত ঝামেলা বিদ্যমান রয়েছে। যদিও আমরা কি বুঝে থাকি এখানে, যে কোম্পানির তুলনায় এর সুবিধা একেবারে নগণ্য, তদুপরি ব্যাপক আইনগত ঝামেলা এখানে বিদ্যমান রয়েছে। অংশীদারি ব্যবসা যৌথ মূলধনী বা কোম্পানি পরিচালনা করতে গেলে আইনের প্রয়োগটা অনেক বেশি থাকে, তারপরেও এবং তারা সুবিধাও বেশি পেয়ে থাকে। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও এই সীমাবদ্ধ অংশীদারি কারবার বা অন্যান্য কারবারের ক্ষেত্রেও কিছুটা ঝামেলা রয়েছে। এগুলো হলো অসুবিধা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম যে অংশীদারি ব্যবসায়ের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।